আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের মৌলিক যৌগিক মিশ্র পদার্থ এই চ্যাপ্টারে আমি চিহ্ন থেকে তোমাদের পড়াচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের সংকেত এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমাদের চিহ্ন মনে আছে নিশ্চয়ই, চিহ্ন কিভাবে আমরা পড়েছিলাম। তো কোনো একটা মৌলিক পদার্থের নামগুলোকে শর্ট করে লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা চিহ্ন। যেমন ধরো আমরা বিভিন্ন ধরনের চিহ্ন পড়েছি, যেমন হচ্ছে একটা চিহ্ন বলি কার্বন। কার্বনের চিহ্ন আমরা সি দিয়ে বলছিলাম, তাই না? যেমন হচ্ছে আমরা হাইড্রোজেন, এর চিহ্ন আমরা কি দিয়ে বলছিলাম? এইচ দিয়ে বলছিলাম। এইভাবে আমরা বিভিন্ন চিহ্নগুলো সম্পর্কে শিখেছি এবং এই চিহ্ন পড়তে গিয়ে বিভিন্ন ধরনের যে সমস্যা আসছিল, কনফিউশন আসছিল। একই ইংরেজি লেটারের প্রথম অ্যালফাবেট তো অনেকের থাকতে পারে, তো সেই ধরনের পদ্ধতি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং ল্যাটিন নামে প্রথম অক্ষর দিয়েও আমরা জেনেছি। যেমন ধরো হচ্ছে আমরা সোডিয়াম কিভাবে লিখি না, আমি জাস্ট একটুখানি রিকল করার জন্য এটা বললাম। সোডিয়ামকে আমরা এনে দিয়ে প্রকাশ করি, কারণ এর নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এর ল্যাটিন নাম। সেখান থেকে আমরা সোডিয়ামের এনে এইভাবে আর্জেন্টাম মানে হচ্ছে রূপোর এজি দেওয়া, এগুলো আমরা দেখেছি। তো এবার দেখো, আমরা সংকেত জানবো। সংকেত জানার আগে দেখো আমাদের জানতে হবে যে আমরা জানি যে ধাতু বা নিষ্ক্রিয় মৌল ছাড়া সাধারণত পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। মৌলের অণু বা যৌগ অণু পরমাণু দ্বারা গঠিত। অণু স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। তাহলে এই চ্যাপ্টারে আমরা অণু পরমাণুর যে কনসেপ্ট পেয়েছি সেখান থেকে জানি যে কি না, পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। কে স্বাধীনভাবে থাকতে পারে না? না পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, তোমরা জেনেছো আগে। আর মৌল অণু বা যৌগ অণু পরমাণু দ্বারা গঠিত, আর অণু স্বাধীনভাবে থাকতে পারে। অণু হচ্ছে স্বাধীন, তাই তো? তো এই কনসেপ্ট আমরা আগেই পেয়েছি যে অণু স্বাধীনভাবে থাকতে পারে আর পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। এবার কোনো একটি মৌলিক পদার্থের অণু ওই মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত। এটা আমরা জানি, কোনো একটা মৌলিক পদার্থের অণু কি দ্বারা গঠিত? ওই মৌলের পরমাণু দ্বারা গঠিত। তাহলে অণু কি দ্বারা গঠিত? না ওই মৌলের পরমাণু দ্বারা গঠিত। যেমন ধরো হাইড্রোজেনের অণুতে হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, তাই হাইড্রোজেন অণুর সংকেত আমরা H দিয়ে প্রকাশ করি। তো সংকেত লেখার সময় লক্ষ্য করলে দেখা যাবে যে হাইড্রোজেনের চিহ্ন H লিখে হাইড্রোজেন অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে নিচে একটু ডান দিকে লেখা হয়। যেমন ধরো, আবার বলি যে হাইড্রোজেনের চিহ্ন আমরা জানি। হাইড্রোজেন লেখার পদ্ধতি কি না, H মানে এর প্রথম অক্ষর দিয়েই আমরা হাইড্রোজেন লিখতে পারি, মানে হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন, প্রথম লেটারটা দিয়ে আমরা চিহ্ন করে থাকি। এবার অণু প্রকাশ করতে হলে কি করতে হবে না, হাইড্রোজেনের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, ঠিক আছে? কোনো একটা মৌলের মধ্যে যতগুলো পরমাণু থাকে সেই পরমাণুর সংখ্যা দিয়ে তাকে প্রকাশ করা হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা?
মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। তাহলে হাইড্রোজেনের যে পরমাণুর সংখ্যা সেটা কত না, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2। মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা যেটা, সেটা আমাদেরকে চিহ্নের নিচে ডান দিকে যদি লিখে দিই তাহলে কিন্তু আমাদের সংকেত তৈরি হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 2। তাহলে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা হচ্ছে 2। এই পরমাণুর সংখ্যাটাকে যদি ডান দিকে একটু নিচে আমরা লিখে দিই তাহলে কিন্তু হাইড্রোজেনের এটা সংকেত তৈরি হলো। ভালো করে বোঝো। তাহলে চিহ্ন বুঝে গেছো। সংকেত লেখার পদ্ধতি কি না, সংকেত লেখার পদ্ধতি হচ্ছে, তার আগে আমরা সংকেত লেখার আগে আমরা জানবো মৌলের পারমাণবিকতা কাকে বলে। আগে এটা আমরা জানবো মৌলের পারমাণবিকতা কাকে বলে, তারপরে আমরা সংকেতে বলছি। না, কোনো একটা মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। তাহলে যদি আমরা প্রত্যেকের পারমাণবিকতা জেনে থাকি তাহলে আমরা কি করতে পারবো, সংকেত লিখে দিতে পারবো, তাই না? মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা যদি আমরা জানি তাহলেই আমরা কি করতে পারবো, তো সেগুলোর সংকেত লিখে দিতে পারবো। তাহলে আমরা চিহ্ন তো জেনেই গেছি, ধরো কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো চিহ্ন আমরা জেনে গেছি। তাহলে এর পারমাণবিকতা যদি কত জানি তাহলে আমরা তার সংকেত আমরা লিখতে পারবো। তো চলো চলো দেখি তাহলে কোনো একটা মৌলের অণুতে কতগুলো করে পরমাণু আছে সেগুলো দেখি। কিছু মৌলের নাম আমরা লিখব এবং সেই মৌলের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, অর্থাৎ মৌলের পারমাণবিকতা কত যদি আমরা জানি, পারমাণবিকতা কত যদি জানি তাহলে আমরা কি করতে পারবো, সংকেতটা লিখতে শিখে যাব। তাহলে সংকেত লেখা কিন্তু খুব সোজা, শক্ত কিছুই না। যদি আমরা মৌলের নাম জানি, মৌলের চিহ্ন জেনে থাকি, চিহ্ন জানা থাকলে কি হবে না, তার কতগুলো পরমাণু সংখ্যা আছে সেটাও যদি জেনে থাকি তাহলে আমরা তার সংকেত কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবো। যেমন ধরো প্রথম আমরা বলছি অক্সিজেন। অক্সিজেন মৌলেতে, এই যে মৌল, এখানে কতগুলো পরমাণু থাকে, অক্সিজেন মৌলেতে 2টি পরমাণু থাকে। তাহলে অক্সিজেন মৌলের পারমাণবিকতা 2। তাহলে অক্সিজেনের সংকেত লেখার আগে অক্সিজেনের চিহ্ন আমরা কি জানি, অক্সিজেনের চিহ্ন ও। এবার অক্সিজেনের সংকেত কি হয়ে যাবে না, তার যে পারমাণবিকতা বা তার যে পরমাণুর সংখ্যা সেটা ডান দিকে একটু নিচে লিখে দিলেই তার সংকেত হয়ে গেল। ঠিক একইভাবে আমরা নাইট্রোজেন জানবো। নাইট্রোজেনের পারমাণবিকতা কত, নাইট্রোজেনের পারমাণবিকতা 2, অর্থাৎ নাইট্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কত, 2। তাহলে নাইট্রোজেনের সংকেত কি বলো, N। আমরা আগেই জেনে গেছি সংকেতের চিহ্নের সময়, নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে N। তাহলে এর পরমাণুর সংখ্যাটা ডান দিকে একটু নিচে যদি লিখে দিই তাহলে নাইট্রোজেনের সংকেত হয়ে যাবে। কত সোজা, তাই না? এরপরে দেখো আমরা জানবো কি না, ক্লোরিন। ক্লোরিন মৌলের পরমাণুর সংখ্যা হচ্ছে 2। তাহলে ক্লোরিন যখন আমরা লিখবো, ক্লোরিনের চিহ্ন আমরা জেনেছি Cl। তাহলে Cl এর নিচে আমরা যদি 2 লিখি তাহলে সেটা হবে ক্লোরিনের সংকেত। ঠিক এইভাবে আমরা যদি আয়োডিন জানি, ফ্লুরিন জানি, সাদা ফসফরাস জানি, এদের সবারই পারমাণবিকতা সব আলাদা আলাদা হয়ে থাকলে তাদের সংকেতও আলাদা হয়ে থাকবে। যেমন হচ্ছে আরেকটি লিখি, নাম হচ্ছে আয়োডিন। আয়োডিন মৌলের পরমাণুর সংখ্যা হচ্ছে 2। তাহলে আয়োডিনের পারমাণবিকতা যদি 2 হয় তাহলে এর সংকেত হবে I2। ঠিক আছে,
এবার এটা আমরা মৌলের সংকেত লেখার পদ্ধতি জানলাম। এবার আমাদেরকে যৌগের সংকেত লেখার পদ্ধতি জানতে হবে। তাহলে দেখো সংকেত তোমরা কিন্তু বুঝতে পারছো, সংকেত লিখতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে পরমাণুর সংখ্যা কত জানতে হবে। পরমাণুর সংখ্যাটা আমরা যদি জেনে থাকি তাহলে কিন্তু আমরা সংকেত জেনে যাব। তাহলে এখান থেকে তোমাদের সংকেত বলতে পারে অক্সিজেনের সংকেতটি লেখো, ক্লোরিনের সংকেত লেখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আসতে পারে অক্সিজেনের পারমাণবিকতা কত, ক্লোরিনের পারমাণবিকতা কত, এটা আসতে পারে। মৌলের পারমাণবিকতা কাকে বলে সেই প্রশ্নটা আসতে পারে। নেক্সট আসতে পারে যে কে স্বাধীনভাবে থাকতে পারে, কে স্বাধীনভাবে থাকতে, তা আগেই তোমরা অণুপরমাণুতে জেনেছো, তো এইগুলো আমরা জানলাম। নেক্সট আমরা যৌগের সংকেত লেখার পদ্ধতি জানবো। এটা হচ্ছে আমরা মৌলের সংকেত লেখা জানবো। তাহলে যৌগের সংকেত লেখার পদ্ধতি আমরা জানি, চলো। দেখো, প্রথমে তোমাদেরকে যৌগের সংকেত জানতে হলে প্রথমে যৌগটি কোন কোন মৌলের পরমাণু দ্বারা গঠিত তাদেরকে পাশাপাশি লিখতে হবে। এবার ধরো একটা যৌগ নিয়ে প্রথমে আলোচনা করি, যে যৌগটা খুব কমন যৌগ, যেটা হচ্ছে জল। জল কি কি নিয়ে তৈরি না, জল আমরা আগেই জানি H2O বলি জলকে। এটা H2O জানি, কিন্তু কিভাবে H2Oটা হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো জলের সংকেত লেখার আগে আমাদেরকে জানতে হবে যে জল, এই যে যৌগটা, এটা কি কি মৌলের পরমাণু দ্বারা গঠিত। তাহলে জল কি কি মৌলের পরমাণু দ্বারা গঠিত না, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত হচ্ছে জল। তাহলে জলের সংকেত আমাদেরকে লিখতে গেলে প্রথমে আমাদেরকে জলের যে যৌগ বা কোনো একটা যৌগের সংকেত লেখার জন্য যৌগটা যে যে মৌলের পরমাণু দ্বারা গঠিত তাদের চিহ্ন পাশাপাশি লিখে নিতে হবে। তাহলে H2O লিখতে গেলে, তাহলে জলের সংকেত লিখতে গেলে কি কি দ্বারা গঠিত, H আর O দ্বারা গঠিত। তাহলে H আর O আমি পাশাপাশি লিখে নেব। এবার যে মৌলের যতগুলো পরমাণু আছে তার সংখ্যাটা তার চিহ্নের নিচে ডান দিকে লিখতে হয়। মানে হাইড্রোজেনের পারমাণবিকতা কত, অক্সিজেনের পারমাণবিকতা কত, সেটা আমাদেরকে জানতে হবে। মৌলের যতগুলো পরমাণু আছে তার সংখ্যাটা তার নিচে ডান দিকে লিখতে হবে। দেখো, এই যে জলের যে যৌগ, সেই যৌগতে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে এখানে জলের এখানে জলের যে অণু, সেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। কটা আছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে। এখানে কি কি আছে না, দুটো হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে যার যটা পরমাণু আছে সেগুলো আমরা তার ডান দিকে নিচে নিচে লিখে দেবো। তাহলে হাইড্রোজেনের পরমাণু কটা আছে, দুটো। অক্সিজেনের পরমাণু কটা আছে, একটা। তাহলে এটা হচ্ছে জলের সংকেত। তো আমরা যার পারমাণবিক মানে যার অণুর সংখ্যা 1 সেটা 1 হিসেবে লেখা হয় না, সেক্ষেত্রে চিহ্নের ক্ষেত্রে শুধুমাত্র ও লেখা হয়। অর্থাৎ এটা লেখা হয় H2O, মানে যার একটি পরমাণু থাকে সেই পরমাণুটা আর লেখা হয় না, সেটাকে কি করতে হয়, শুধু তার সংকেতটা লিখে, তার চিহ্নটা লিখে দিলেই হয়ে যায়। তাহলে সংকেত লেখার যে পদ্ধতি তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছো আশা করছি। আমি আরও কিছু সংকেত নিয়ে, যৌগের সংকেত নিয়ে আলোচনা করছি, তাহলে আরও ডিটেলস বুঝতে পারবে। প্রথমে আমাদেরকে কোনো একটা যৌগের সংকেত লিখতে গেলে সেই যৌগটা মধ্যে কি কি পরমাণু আছে এবং কয়টি করে পরমাণু আছে সেটা আমাদেরকে জানতে হবে। যেমন ধরো তোমাদের যে ছকগুলো করা আছে বইতে, সেই ছক থেকে আমরা আলোচনা করতে পারি। যেমন ধরো
প্রথমে বলছি যে প্রথমে যৌগের নাম জানবো। এটা মৌলের নাম জেনেছি, এখানে যৌগের নাম জানবো। এখানে কোন মৌলের কটি পরমাণু আছে সেটা আমাদেরকে জানতে হবে। কোন মৌলের কটি পরমাণু আছে এটা জানতে হবে। কারণ দেখো, যৌগ মানে কি? মৌল দ্বারা গঠিত। মৌল একা একা থাকে, যৌগ মানে কতগুলো মৌল নিয়ে যৌগ তৈরি হয়। আর এখানে আমরা প্রথমে সংকেত যে লেখার নিয়ম, সংকেত লেখার নিয়ম জানবো। এবং এখানে সংকেতটা লিখতে হবে। তাহলে দেখো, কোনো একটা যৌগের নাম বলো। যেমন ধরো বলছি কার্বন ডাই অক্সাইড। প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে? কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে একটি, আর অক্সিজেন আছে দুটি। তাহলে এক্ষেত্রে সংকেত লেখার নিয়ম হচ্ছে আগে লিখবো কাকে? কার্বনকে, পরে অক্সিজেনকে। তাহলে সংকেত লেখার নিয়ম কি না, প্রথমে আমরা কি করব না, যে যে মৌল দ্বারা গঠিত মৌলগুলোকে পরপর লিখে দেবো। মৌল দুটো কি কি? সি আর ও, কার্বন আর অক্সিজেন লিখে দিলাম। তাহলে কার্বনের পরমাণুর সংখ্যা কয়টি আছে? একটি। তাহলে আমরা জানি যার একটি পরমাণু থাকে সেটা লেখার দরকার পড়ে না, তাহলে সেটা লিখবো না। অক্সিজেনের পরমাণু কয়টি আছে? দুটি। তাহলে অক্সিজেনের ডান দিকের নিচে তার পরমাণুর সংখ্যাটা লিখে দেবো। তাহলে কার্বন ডাই অক্সাইড। ঠিক একইভাবে যদি কার্বন মনোঅক্সাইড লিখি, তাহলে এখানে কার্বন পরমাণু আছে একটি, অক্সিজেন পরমাণু আছে একটি। তাহলে এক্ষেত্রেও আগে কার্বন পরে অক্সিজেন। তাহলে আগে কার্বন পরে অক্সিজেন হলে কিভাবে লিখব? সি ও পরপর লিখে দিলাম, দুটো মৌল আছে, এর সংখ্যা একটি, এর সংখ্যাও একটি। তাহলে এখানে আমরা লিখবো, তাহলে এর সংকেত হবে CO, কার্বন মনোক্সাইড। ঠিক একইভাবে যদি আমরা এদিকটা একটু মুছছি, মিথেন বলি, তাহলে মিথেনের কয়টি পরমাণু আছে? মিথেনে দেখো কি কি আছে। মিথেন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে এখানে কার্বন আছে কয়টি না একটি, আর হাইড্রোজেন আছে চারটি। তাহলে এখানে আগে কাকে লিখবো? আগে লেখার নিয়ম আগে কার্বন পরে হাইড্রোজেন। তাহলে এর নিয়মটা কি হবে না, সংকেত লেখার নিয়মটা প্রথমে মৌলগুলো পরপর লিখে দেবো। তাহলে কার্বন কটি আছে একটি, তাহলে লিখবো না। হাইড্রোজেন কটি আছে চারটি, তাহলে ডান দিকের নিচে লিখে দেবো এটা হচ্ছে মিথেনের সংকেত। এইভাবে তোমাদের বইতে আরো অনেক সংকেত দেওয়া আছে, সেই সংকেতের নিয়মগুলো কিভাবে কি হয় সেগুলো তোমরা মানে পড়বে। তাহলে সংকেত লেখার নিয়ম কিন্তু মৌলের এক ধরনের সংকেত হচ্ছে, যৌগের এক ধরনের সংকেত। মৌলের সংকেত আমরা জানলাম কি হলো না, মৌলের নামটা আমরা যদি চিহ্নটা আমরা জেনে যাই, তারপরে তার যে পারমাণবিকতা অর্থাৎ তার পরমাণুর সংখ্যা কত সেটা জানলেই হয়ে যাবে। মৌলটার নিচে তার পরমাণুর সংখ্যাটা লিখে দিলেই তার সংকেত হয়ে যায়। এটা একটা গেল। আর যৌগের ক্ষেত্রে যৌগটা প্রথমে লিখে নিতে হবে। ধরো যৌগটা মিথেনের ক্ষেত্রে এক্ষুনি বললাম, তাহলে যৌগটা কি দ্বারা গঠিত, কি কি মৌল দ্বারা গঠিত, সেই মৌলগুলো পাশাপাশি লিখে নেব। লিখে নেবার পর এই যৌগের মধ্যে কয়টি পরমাণু আছে সেটা জানতে হবে। কার্বনের পরমাণু কয়টি আছে, হাইড্রোজেনের পরমাণু, যার জটা পরমাণু তার ডান দিকের নিচে সেই পরমাণুর সংখ্যাটা লিখে দিলেই সেই সংকেত হয়ে যায়। শুধুমাত্র যার পরমাণুর সংখ্যা একটি সেটা আমাদের লেখার দরকার পড়ে না, তার একের অধিক হলেই সেই পরমাণুর সংখ্যাটা লিখতে হবে। এক্ষেত্রে আমরা মিথেনের ক্ষেত্রে দেখেছি কার্বন একটি আছে তাই একটি লিখবো না, হাইড্রোজেন আছে চারটি তাই হাইড্রোজেনকে এইভাবে লিখে, এটা হচ্ছে যৌগের সংকেত লেখার নিয়ম।
এবার দেখো আরেকটি কনসেপ্ট এখান থেকে আমাদের নিতে হবে, সেটা হচ্ছে আমরা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবো। দেখো তোমরা যখন বড় হবে, যখন ফিজিক্যাল সায়েন্স পড়বে বড় হয়ে, তখন আরো ভালোভাবে জানবে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এগুলো তোমাদের জানতে হবে। তো দেখো পরবর্তীকালে আরো বড় হলে হেক্সা এগুলো সম্পর্কে আরো জানবে। ডাই মানে হচ্ছে 2টি, ট্রাই মানে হচ্ছে 3টি, টেট্রা মানে 4টি, পেন্টা মানে 5টা বোঝানো হচ্ছে। এবার কোথায় ডাই, কোথায় ট্রাই, কোথায় টেট্রা, কোথায় পেন্টা ব্যবহার করা হয় সেগুলো আমরা জানব। যদি কোনো একটা মৌলের পরমাণুতে যদি ধরো অক্সাইড হয়, যদি অক্সাইড হয়, সেটা কোনো একটা যৌগের অক্সাইড হয়, সেই অক্সাইডে যদি 2টো থাকে তাহলে ডাই অক্সাইড, যদি 3টে থাকে ট্রাই অক্সাইড, 4টে হলে টেট্রাক্সাইড, 5টা হলে পেন্টা অক্সাইড। ঠিক যদি কোনো একটা যৌগের ক্লোরাইড তৈরি হয়, ক্লোরাইড অণু তৈরি হয়, তাহলে সেখানে 2টো থাকলে ডাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড, টেট্রাক্লোরাইড, পেন্টাক্লোরাইড এইভাবে আমরা নামগুলো লিখবো। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের অক্সিজেনের একটা অক্সাইড হচ্ছে, অক্সিজেনযুক্ত যৌগ বলে এটা অক্সিজেনের অক্সাইড বলা হয়, ঠিক আছে। তো এখানে কার্বন ডাই অক্সাইড, তার মানে এখানে অক্সিজেনের সংখ্যা কয়টি আছে? 2টি আছে, সেই জন্য এটা ডাই অক্সাইড। আবার দেখো এটা মোনো, হ্যাঁ ডাইয়ের আগে আরেকটা ওয়ার্ড তোমাদেরকে শিখিয়ে রাখা ভালো, সেটার নাম হচ্ছে মোনো। মোনো মানে হচ্ছে একটি, তাহলে এখানে কার্বনের সংখ্যা একটি বলে এটা কার্বন মনোক্সাইড বলছি নাম। কি বলছি? কার্বন মনোক্সাইড। যদি এখানে কার্বনের অক্সিজেনের সংখ্যা 3 থাকে তাহলে কার্বন ট্রাইঅক্সাইড, 4টে থাকলে কার্বন টেট্রাঅক্সাইড, 5টা অক্সিজেন থাকলে কার্বন পেন্টাঅক্সাইড। ঠিক একইভাবে ক্লোরাইড, যদি ফসফরাস ট্রাইক্লোরাইড যদি বলি, ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে দেখো ফসফরাসের কথা বলা হচ্ছে, তাহলে ফসফরাস, তাই পি, ক্লোরাইড মানে ক্লোরিন দিয়ে, ক্লোরিনের যৌগ, তাহলে ট্রাইক্লোরাইড কটা আছে? ক্লোরিন 3টে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড। ঠিক একইভাবে যদি বলতাম ফসফরাস পেন্টাক্লোরাইড, তাই কি হতো? PCl5। যদি বলতাম ফসফরাস ট্রাইক্লোরাইড তাহলে PCl ডাইক্লোরাইড 2। যদি বলতাম মোনোক্লোরাইড তাহলে PCl, ঠিক আছে। পেন্টা যদি বলতাম তাহলে এটা পেন্টা বললাম, আবার যদি টেট্রা বলতাম তাহলে PCl4 হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে আমরা ট্রাই, ডাই, মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এইভাবে ক্লোরাইডগুলো বা অক্সাইডগুলোর নাম লেখানো হয়। তাহলে সংকেত লেখার নিয়ম কিন্তু তোমরা খুব ভালো করে জানলে। তাহলে এখান থেকে সংকেত লেখার যে নিয়মগুলো, তোমাদের বইতে যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো ভালো করে পড়বে। পারমাণবিকতা কাকে বলে পড়বে, এবং কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে এগুলো প্রত্যেকে ভালো করে রেডি করবে এবং আমাকে খাতায় লিখে পাঠাবে।